কতটা অদ্ভুত এই পৃথিবী, তাই না? 3 বছর আগেও যাকে ছাড়া আমি একটা মুহূর্ত চিন্তা করতে পারতাম না, তাকে আজ চোখের সামনে দেখেও একটা বারের জন্যও কথা বলছি না। আজ তিনটা বছর পর সে ফিরে এসেছে। হৃদয়ের মধ্যে এক অন্যরকম উষ্ণতা কাজ করছে, আমার বুকের মধ্যে ধুকপুক করছে। আচ্ছা, আমার ধুকপুকানির আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছে? না না, আমি চাই না যে সবাই শুনুক। আমি আড়াল করেই রাখতে চাই। এই মানুষটার প্রতি আমার একরোষ অভিমান জমা হয়ে আছে। তে ভাবতে থাকে ঠিক 3 বছর আগের ঘটনাগুলো। তের জাঙ্কুক চাচাতো ভাই বোন ছিল। তের বাবা আরেম আর জিন, যারা ছিলেন খুবই গরিব। আরেম একটা ছোট চাকরি করত, কোনো মতেই ওদের সংসার চলত। অন্যদিকে আরেমের ভাই কায়ের ছিল প্রচুর নামডাক। যেমন সে ধনী ছিল, ঠিক তেমন ক্ষমতাও ছিল তার। আসলে ব্যাপারটা হচ্ছে, যাদের টাকা বেশি থাকে তারা এমনিতে ক্ষমতাবান হয়। যার অর্থ বেশি তার মূল্য ঠিক ততটাই বেশি। জাঙ্কুকের বাবা ছিল কাই এবং মা লিসা। জাঙ্কুক প্রচন্ড আদরের ছিল। এদিকে জাঙ্কুক আর তে চাচাতো ভাই বোন হওয়ার কারণে দুজনের মধ্যে ছিল খুবই সখ্যতা। ছোট থেকে দুজন একসাথে খেলাধুলা, বেড়ে ওঠা, সবকিছু একসাথে। দুজনের বাড়িটাও ছিল পাশাপাশি। তে আর জাঙ্কুক ছোট থেকে একসাথে বড় হলো। তাদের বয়স হলো 20, মানে জাঙ্কুকের 20 বছর আর তের 18 বছর। দুজন দুজনকে ছাড়া এক মুহূর্ত চলতে পারতো না। কেউ কাউকে অন্য কারোর সাথে সহ্য করতে পারতো না। তে না পারতো অন্য কোনো ছেলের সাথে বন্ধুত্ব করতে, আর জাঙ্কুকও না পারতো অন্য কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করতে। ধীরে ধীরে সম্পর্কটি রূপ নিল প্রেমিক প্রেমিকার ভালোবাসায়। জাঙ্কুক যেমন তেকে প্রচন্ড ভালোবাসতো, ঠিক তেমন তেও ভালোবাসতো। দুজন যেন দুজনকে ছাড়া অচল ছিল। জাঙ্কুকের ছিল প্রচন্ড পরিমাণের রাগ। তার রাগকে কেউ ঠান্ডা করতে পারতো না, শুধু তে ছাড়া। পৃথিবীতে ওই একমাত্র ব্যক্তি ছিল যে কিনা জাঙ্কুকের রাগ ঠান্ডা করতে পারত। জাঙ্কুক তেকে এতটাই ভালোবাসতো যে একদিন শুধু তে আর জাঙ্কুকের দাদি তেকে বকাবকি করে কিছু করার কথা শুনিয়েছিল। চাচি, জাঙ্কুক কোথায়? আরে তে মা, তুই? জাঙ্কুক তো বাইক নিয়ে বন্ধুর সাথে বের হলো। কেন, কিছু কি হয়েছে? জাঙ্কুক আবার আমাকে না বলে বের হয়েছে, তাই না? দেখছি পরে ওকে আমি। কি হলো তেমা, চুপ আছিস কেন? না কিছু না। ওই, তুই সারাদিন আমার নাতির পেছন পেছন পড়ে থাকিস কেন রে? কি হয়েছে তোর? চাষটা কি তুই আমায় বলতো? দাদি, এমন করে বলার কি আছে? সে তোমার নাতি, আমি কি তোমার নাতনি না? শোন মাইয়া, তোর মতলব কি আমি বুঝি না ভাবছোস? বুড়ি কি আমি এমনি এমনি হয়েছি? চুল তো আমার এমনি এমনি পাকে নাই। আমার এই সংসারে অশান্তি ঢুকাবি না। আমি কিন্তু আমার 2 ছেলের মধ্যে কোনো অশান্তি চাই না। শোন, তোর বাপ কিন্তু গরিব, ঠিক তেমন নজরটাও নিজের দিকে রাখিস। এমন কোনো দিকে নজর দিস না যেটা তোর সাধ্যের বাহিরে। তুই তার দাদির মুখে এসব শুনেই প্রচন্ড কষ্ট পাই। চোখ থেকে অজান্তেই জল পড়তে থাকে। দৌড়ে জাঙ্কুকদের বাসা থেকে বের হয়ে আসে তে। এদিকে জাঙ্কুক বাড়িতে এসে তের সাথে দেখা করতে যাই, আর তের এমন অবস্থা দেখে জাঙ্কুক প্রচন্ড রেগে যায়। তের চোখের জল জাঙ্কুক তখন মোটেও সহ্য করতে পারতো না। রেগে মেগে সে কি একাকার অবস্থা, সব ভাঙচুর করেছে বাড়িতে এসে। দাদিকেও কড়া কড়া কথা শুনিয়ে দিয়েছিল। তেকে যেন কোনো রকম বেশি কথা শোনানো না হয়। এই বাড়িতে ওকে কেউ কিচ্ছু বলবে না। শোনো দাদি, তোমার যে চুল পেকেছে সেটা আমার অজানা নয়। আমরা সবাই জানি তোমার চুল পেকেছে, যথেষ্ট বুদ্ধিও আছে, আর আমরাও কিছু লুকিয়ে করি নাই। ওকে আমি পছন্দ করি, ও আমাকে পছন্দ করে, এটা সবাই জানে। আমি মাকে বলেছি, মা নিশ্চয়ই বাবাকে বলেছেন। আর আমরা যথেষ্ট বড় হয়েছি, যথেষ্ট বোঝার বুদ্ধি আমাদের আছে। বলেই জাঙ্কুক একটা ফুলদানি তুলে আছাড় মারে, আর সেখান থেকে হনহন করে রুমে চলে যাই। এভাবে আর কিছুদিন কেটে যায়। দুজনের পরিবারে বিয়ের কথা চলছে। যেহেতু জাঙ্কুক প্রচন্ড রাগী, সেহেতু জাঙ্কুকের অমতে তার বাবাও যেতে পারেনি। এখন তের বয়স 23 বছর আর জাঙ্কুকের বয়স 25। দুজনের মনের মধ্যে হাজার স্বপ্ন। কয়েকদিন পরেই ওদের বিয়ে। দুজনেই ছিল প্রচন্ড খুশি, সবকিছু ঠিকঠাক চলছিল। শুধু সমস্যা ছিল তের দাদির। তের দাদির রোজ থেকে একদম সহ্য করতে পারতো না। সে মন প্রাণে চায়নি কখনোই থেকে জাঙ্কুকের বউ করতে।
তেই বিয়ে ভাঙার জন্য এখন সবকিছুই করতে পারে। মূলত তের মাকে সে সহ্য করতে পারে না, সে রাগ থেকেই সে তের সাথে এমন করে। তবে তার প্রতিহিংসার জন্য সে এখন সবকিছুই করতে পারে। আজ তে আর জাঙ্কুকের গায়ে হলুদের অনুষ্ঠান। যথারীতি ওদের দুজনকেই গায়ে হলুদ দেওয়া হয়। সন্ধ্যায় হলুদের প্রোগ্রাম, সেই জন্যই তেকে পার্লার থেকে মেয়েরা এসে সাজিয়ে দিচ্ছে। তে মেকআপ কমপ্লিট করার পর তেকে রুমে শাড়ি পরানো হচ্ছে। এই রুমে তে আর পার্লারের সেই মেয়েটি ছিল। এমন সময় হঠাৎ করে ওই রুমে এক ছেলে ঢুকে যায়। ছেলেটিকে তে আগে কখনোই দেখে। হঠাৎ রুমে এমন করে কোনো ছেলেকে ঢুকতে দেখে তে প্রচন্ড বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। আপনি কে? আপনার কি কোনো কমন সেন্স নেই? এদিকে তে তার শরীর ঢাকতে ব্যস্ত। পরনে শুধু সে ব্লাউজ আর পেটিকোট পরে আছে। ছেলেটি চাপটে জড়িয়ে ধরে থেকে। পার্লারের মেয়েটি যেন চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন সবকিছুই তাদের সাজানো নাটক। তে সজোরে চড় মারতে যাবে কিন্তু পারছে না। ছেলেটি তের হাত শক্ত করে ধরে রেখেছে। এদিকে জাঙ্কুক তার রুমে হলুদের জন্য রেডি হচ্ছিল। দৌড়ে তার দাদি জাঙ্কুকের কাছে আসে। বলছিলাম জাঙ্কুক, কিন্তু তুই আমার কথা শুনিস নাই। আমি কি কখনো তোর খারাপের জন্য কিছু বলছি? কখনোই বলিনি। আমি জানতাম ওই মেয়ে ভালো না। ওই মেয়ে ঠিক ওর মায়ের মতো। ওর মা যেমন ছোট হীরা ছিল, ঠিক তেমন ওই মেয়েও। আমার কথা তো বুঝোস নাই। দাদি, তুমি সব কি বলছো? আজকে এই ভালো একটা দিনও তুমি সব শুরু করেছো। তোমার কি সমস্যা কি বলো তো আমায়? সমস্যা এই দেখ। রোজ তার ফোন বের করে জাঙ্কুককে ছবিটি দেখাই। ছবিটিতে স্পষ্ট দেখা যাচ্ছে তেকে একটি ছেলে জড়িয়ে ধরে আছে। তের পরনে শুধু ব্লাউজ আর পেটিকোট। এটা দেখেই জাঙ্কুকের মাথায় কিছুই আসে না। তার কোনো রকম ঠিক ভুল বিবেচনা করার মতো মাথায় কাজ করে না। আমি তোমার এসব ছবি বিশ্বাস করি না দাদি। তাহলে চল আমার সাথে। আমি নিজের চোখে দেখছি, শুধু আমি না, সবাই দেখেছে। চল, তুই চল। দৌড়ে চলে যাই সেখানে। গিয়ে দরজা ঠাস করে খুলে জড়িয়ে ধরে আছে। তবে তেজি ছেলেটাকে ছাড়ানোর চেষ্টা করছে সেটা জাঙ্কুকের চোখে পড়ল না। ছেলেটি সাথে সাথে তেকে ছেড়ে দেয়। তে জাঙ্কুককে দেখে ঝাপটে জড়িয়ে ধরে জাঙ্কুককে। জাঙ্কুক, তুমি আসছো? দেখো না। তের কিছু বলার সুযোগ পায় না। রোজ এক ঝাপটায় সরিয়ে দেয় তেকে, আর জাঙ্কুক তো চুপ করে দাঁড়িয়ে আছে। ওই চরিত্রহীন আমি, আমার নাতির গায়ে একটা স্পর্শ করবি না তুই? লজ্জা করছে না? এতক্ষণ এই ছেলের সাথে এইভাবে থেকে এখন এসেছিস আমার নাতিকে জড়িয়ে ধরতে। লজ্জা শরম কি ছেড়ে দিয়েছিস নাকি তুই? ও, আর ছাড়বি বাকি? তোর মাই তো এমন নির্লজ্জ। আর তার মেয়ে হয়ে তুই কতই বা ভালো হবি, তাই না? টাকা দেখলেই সব ঝুলে পড়তে ইচ্ছা করে, তাই না? তখন পার্লার থেকে আসা ওই মেয়েটিও বলে ওঠে, ছি ছি ছি, আমিও তো তোমাকে বলছিলাম দেই, কাল তোমার বিয়ে, তোমার স্বামীর কথা ভাবো, তা না ভেবে এসব ছেলের সাথে। ছি ছি ছি, কি যুগ আসলো রে বাবা! এত অভিনয় কিভাবে করতে পারে মানুষ? এতক্ষণ তো ঠিকই ছেলেটাকে জড়িয়ে ধরেছিলে, আমি কতই না মানা করেছি। এটা শুনে জাঙ্কুক তের দিকে ঘৃণার চোখে তাকাই। তে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু কোনো কিছুই কাজ করেনি। জাঙ্কুক একটাবার তার ভালোবাসাকে বিশ্বাস করতে পারেনি। কয়েকজন মানুষের কথা শুনেই জাঙ্কুকের যেন সবকিছুই বিশ্বাস হয়ে গিয়েছে। তার ভালোবাসাকে অবিশ্বাস করতে এক মুহূর্ত জাঙ্কুক ভাবেনি। সেদিন সবার সামনে থেকে অনেক অপমানিত করেছিল জাঙ্কুক, সাথে তার বাবা মাকেও। এই দিনের পরে এই জাঙ্কুককে ঘৃণা করে। একমাত্র ওর জন্যই ওর বাবা মা আজ এত অপমান নিয়ে বেঁচে আছে। তে লজ্জায় আজও তার বাবা মায়ের দিকে তাকাতে পারে না। এভাবে 3টে বছর কেটে গিয়েছে। তে এখন একটা হসপিটালে নার্সিং এর কাজ করছে। মোটামুটি যে রোজগার করে তা দিয়ে ও সংসার খুব ভালোই চলে যায়। জাঙ্কুক 3 বছর পর অস্ট্রেলিয়া থেকে ফিরেছে। মূলত জাঙ্কুকের মাই জাঙ্কুককে এক প্রকার জোর করে দেশে আনিয়েছে। এখন ইচ্ছা তার ছেলেকে বিয়ে দেওয়া। তবে জাঙ্কুক যে বিয়ে করতে চায় না, এক প্রকার বাধ্য হয়ে ওর মায়ের কথা শুনে ওকে দেশে ফিরতে হয়েছে। তবে ওর উদ্দেশ্য কয়েকটা দিন থেকেই ও আবারও অস্ট্রেলিয়ায় চলে যাবে। সে চায় না তার জীবনে অন্য কোনো নারী আসুক। জাঙ্কুক বাড়িতে আসার পর তুই দূর থেকেই জাঙ্কুককে দেখেছি।
তাকে যে ভালোবাসে না এটা না, তাকে যে নিজের থেকেও বেশি ভালোবাসে। তবে সে তের সাথে যেটা করেছে তার জন্য তে তাকে কখনোই ক্ষমা করতে পারবে না। ডুকরে কেঁদে ওঠে তে। তোমার ভালোবাসাকে কি একটু বিশ্বাস করা যেত না জাঙ্কুক? কিভাবে পারলে আমার চরিত্রে এতটা কলঙ্ক লাগাতে? জানো জাঙ্কুক, আজও বাবা মায়ের মুখ আমি ছোট হয়ে যেতে দেখি মানুষের সামনে। আজও আমার চরিত্রহীনার তকমা লাগিয়ে দেয় মানুষ। সবকিছু নিয়েই বেঁচে আছি। তুমি তো দিব্যি আছো জাঙ্কুক, শুধু জাহান্নাম হয়ে গিয়েছে আমার জীবন। আজ সকালে তার প্রতিদিনকার রুটিনের মতোই খুব ভোরে উঠেছে। উঠে কয়েক ঘন্টা বই পড়েছে, বাসার কিছু টুকিটাকি কাজ করে গিয়েছে। ওর বাড়ির সামনে বাগানটাই পানি দিতে খুব সুন্দর করে নিজ হাতেই তে বাগানটা করেছে। সেখানে অনেক রকম ফুল আর ফলের গাছ। তে সকালে যখনই গাছে পানি দিচ্ছিল তখনই জাঙ্কুক কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়েছিল বেলকনিতে। এক পলক তের দিকে তাকাই সে। কতটা চেঞ্জ হয়ে গিয়েছে তের বিষয় নিয়ে আর কিছু ভাবে না জাঙ্কুক। চোখ সরিয়ে নেয় অন্যদিকে। সে চায় না আর পুরনো কিছু মনে করতে। এদিকে তে পানি দেওয়া শেষ করেই রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দূর থেকেই ওর মা চেঁচিয়ে বলে ওঠে, আজও খেয়ে গেলি না তে মা? না মা, অনেক দেরি হয়ে গিয়েছে, আমার হাতে একদম সময় নাই। বলতে বলতেই তে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর তে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সে মূলত নাইট ডিউটি করে না। বাস স্ট্যান্ডে বাস থেকে নেমে সে হাঁটতে থাকে। সেখান থেকে 5 মিনিটের পথ তের বাড়ি। এই সময়টাতে হেঁটে হেঁটে বাড়িতে যাই। আনমনে রাস্তা দিয়ে হাঁটছে তেই, আর তার জীবনের অঙ্ক মেলাচ্ছে। আদৌ কি তার জীবনটা এমন হওয়ার কথা ছিল? তার বয়সী সকল বান্ধবীরা বিয়ে করে বাচ্চা নিয়ে সংসার করছে, আর তে এখনো তার জীবনের অঙ্ক মেলাতে ব্যস্ত। সারাদিন কিচ্ছু খায়নি তে, মূলত খেতে ইচ্ছা করেনি। মুখটা একদম শুকিয়ে গিয়েছে, চোখে মুখে ক্লান্তির ছাপ। তাওতে হেঁটে যাচ্ছে আনমনে। হঠাৎ দেখতে পাই জাঙ্কুককে। মূলত জাঙ্কুক সেখানে দাঁড়িয়ে তার কয়েকটি ফ্রেন্ডের সাথে কথা বলছিল। দুজনেরই চোখাচোখি হয়, তবে সেটা ছিল ক্ষণস্থায়ী। তে নিজের মতো হেঁটে যেতে থাকে। হঠাৎ তের পাশ থেকে এক মহিলা বলে ওঠে, কি নির্লজ্জ চরিত্রহীন মেরে বাবা, আমি হলে তো গলায় দড়ি দিয়ে মরেই যেতাম, এখনো কিনা মুখ দেখাচ্ছে, ছি ছি ছি। তাই কথাটি শুনে কোনো উত্তর দেয় না, চুপচাপ হেঁটে যেতে থাকে। কথাটি জাঙ্কুকেরও কানে এসেছে। হঠাৎ করে বুকটা ধুক করে ওঠে জাঙ্কুকের। এই কয়েক বছর তাহলে প্রতিনিয়ত মেয়েটিকে এসব শুনেই বেঁচে থাকতে হচ্ছে? না না, ও যা করেছে তার ফল ভোগ করেছে। কিন্তু আমি তো এমন চাইনি। আমি চাইনি আমার ভালোবাসার মানুষটা কষ্টে থাকুক। জাঙ্কুক আর কিছু ভাবে না। সে তার হৃদয়টা আবারও পাথর করে ফেলে। সে চায় না এই মেয়ের জন্য আর কোনো রকম কষ্ট পেতে, কোনো রকম সহানুভূতি দেখাতে। জাঙ্কুক তাকে দাঁত চিপে দাঁড়িয়ে থাকে। তে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। মূলত সবকিছুই তার এখন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। জাঙ্কুক বাইরে থেকে আসার পর আজ প্রথম তার সব বন্ধুদের সাথে সে ঘুরতে বের হয়েছে। মূলত সবাই বাইক নিয়ে বের হয়েছিল, তবে বাইক নিয়ে পড়ে যাওয়ার জন্য জাঙ্কুকের এক বন্ধু বেশ ব্যথা পেয়েছে হাতে পায়ে। জাঙ্কুক সহ ওর বন্ধুরা ধরে তাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে গিয়ে জাঙ্কুক কিছুটা থমকে যায়। সে থেকে দেখতে পায় সে এখানকারই নার্স। তেও জাঙ্কুককে দেখেছে, তবে সে কোনো রকম ভ্রুক্ষেপ করেনি। সে তার মতো তার কাজ পালন করছে। তে এসে জাঙ্কুকের বন্ধুরাও মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। ব্যথা কমে যাওয়ার জন্য ইঞ্জেকশনও পুশ করে। জাঙ্কুক শুধু তের দিকে তাকিয়েছিল। কেন জানি না জাঙ্কুকের তের থেকে চোখ সরছিল না। জাঙ্কুকের বন্ধুরা সবাই কানাঘুষা করতে লাগলো একে অপরের কানে। তারাও জেনে থেকে। এদিকে তে তার অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। সেখানকার প্রত্যেকটা পেশেন্টের সাথেই তে খুবই সখ্যতা গড়ে উঠেছে। সবাইকে তে তার সাধ্যমতো সহযোগিতা করে। ওর মিষ্টি ব্যবহারে সবাই মুগ্ধ। জাঙ্কুক না চাইতেও ঘুরে ঘুরে সবটা দেখে। এই মেয়েটাকে দেখে কি বলবে যে সে এত বড় খারাপ কাজ করতে পারে? কেন করলে তে তুমি আমার সাথে এমনটা না করলে আজ আমাদের জীবনটা কত সুন্দর হতে পারতো। তুমি সব নিজের হাতে শেষ করে দিয়েছো তে, সব নিজের হাতে শেষ করে দিয়েছো। না, তোমায় নিয়ে ভাবলে আর চলবে না বলেই জাঙ্কুক কাউকে কিছু না বলে হন হন করে সেখান থেকে বের হয়ে যায়। জাঙ্কুকের বন্ধুরা তো জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে।
আজ জাঙ্কুকের বাসায় জাঙ্কুকের দাদি তার পছন্দের পাত্রী সানার মা বাবা আর সানাকে দাওয়াত দিয়েছে, আর তারা সকালবেলা এসেছেও। রোজ যেন খুশিতে গদগদ। সে তাদের সাথে গল্প করতে ব্যস্ত। জাঙ্কুকের মা এসে জাঙ্কুককে সবটা বললে জাঙ্কুক তো রাগে হনহন করে বাসা থেকে বের হয়ে যায়। বাসার সামনেই গার্ডেনে এসে দাঁড়িয়ে থাকে জাঙ্কুক। সে কোনো মতেই বিয়ে করতে চায় না। বিয়ে এখন তার দ্বারা হবে না। সে যাকে ভালোবেসেছিল তাকে তো পায়নি, আর কাউকেই সে পেতে চায় না। বিয়ের কথা তার জন্য এখন দুই কানের পিসের মতো। যেহেতু জাঙ্কুকদের বাসা তেদের বাসা পাশাপাশি ছিল, বিষয়টা তেরাও জানতে পারে। তেতো প্রতিদিনকার মতো ওর বাসার সামনে গার্ডেনে পানি দিচ্ছিল, যেখানে সে তার নিজ হাতে অনেক গাছপালা লাগিয়েছে। জাঙ্কুকের চোখ যায় সেদিকে। জাঙ্কুক একবার সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়, তবে বেশিক্ষণ চোখ সরিয়ে রাখতে পারে না। আবার তার পলক পড়ে তের উপর। অ্যামাজনের হাড়ের পেছন থেকে সানা আসে। জাঙ্কুক শোনো, আমি জানি তুমি আমায় পছন্দ করো না এখন, কিন্তু আমাকে একবার সুযোগ দাও। আমি চাই তোমার লাইফে নিজের জায়গা করে নিতে। জাঙ্কুক একবার তাকায় সানার দিকে, আবারও চোখ সরিয়ে নেয় সেখান থেকে। সানার নজর যায় তের উপর। ও, এটাই তো সে জহিনা মেয়ে যে তোমাকে ধোকা দিয়েছিল। লজ্জাও করে না, আবার ঠ্যাং ঠ্যাং করে ঘুরে বেড়াচ্ছে তোমার চোখের সামনে। ওর জায়গায় আমি হলে তো কবেই মরে যেতাম। লজ্জা করে না এই মেয়ের? জাঙ্কুকের কানে যেন বিষের মতো কথা দিয়ে সে লাগে, তবে সে কোনো উত্তর দেয় না। সানা চলে যায় তের সামনে। তুই তো অবাক হয়ে সানার দিকে তাকিয়ে আছে। এই মেয়ে, তোর কি লজ্জা নেই নাকি? লজ্জা সব পানিতে গুলিয়ে খেয়ে ফেলেছিস। যদিও তোকে দেখিয়ে বোঝা যায় তুই এক নম্বর নির্লজ্জ আর চরিত্রহীন মেয়ে। না হলে যার সাথে বেইমানি করিস তার সামনে এমন ঢ্যাং ঢ্যাং করে ঘুরে কিভাবে বেড়াস? আর লজ্জা করে না তোর বেঁচে থাকতে? আমি তোর জায়গায় হলে তো কবেই মরে যেতাম। আর আমি তোর জায়গায় কি? আমি তো তোর মতো কাজ কখনোই করতাম না। শ্যাট আপ! তুমি আমাকে এই কথা বলার কে? আমি তোমাকে এত অধিকার দেইনি। আর তুমি কে? আবার আমার উপর চোখ রাঙাস তুই? বলেই সানা থেকে থাপ্পড় মারতে চাই। তেতো সানার হাত জব্দ করে ধরে বসে। নিজের অকাতের মধ্যে থাকবে। হাউ ডেয়ার ইউ! বলেই তে সানার হাত মুচড়ে দেয়। সানা ব্যথায় কুকড়ে যায়। সানা থেকে এক ধাক্কা দিলেই তে তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তো সানাকে কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক এসে সানার হাত ধরে বসে। নোংরা মেয়ে মানুষ কোথাকার, তোকে সাহসকে দিয়েছে ওর গায়ে হাত তোলার? জাঙ্কুকের কথাটি যেন তের কানে বিষের মতো গিয়ে বাজছে। তে কোনো কথা বলতে পারে না, গলা দিয়ে তার স্বর বের হচ্ছে না। জাঙ্কুক এদিকে চলে যায় হনহন করে, আর জাঙ্কুকের পেছন পেছন সানাও। তের বুক ফেটে কান্না আসছে। আচ্ছা, ভালোবাসার মানুষ যতই ভুল করুক না কেন, তাকে কি কখনো সবার সামনে ছোট করা যায়? না, হয়তো চাই না, কিন্তু জাঙ্কুক কেন এমন করলো? তাহলে কি কোনোদিন ওই জাঙ্কুকের তার প্রতি ভালোবাসা ছিল না? যা ছিল সবই অভিনয়। তে আজ ক্লান্ত, তে প্রচন্ড ক্লান্ত তার জীবন নিয়ে। হয়তো সারা জীবন এই তকমাময়ই তাকে বেড়াতে হবে। হয়তো এভাবে তার জীবন নিঃশেষ হয়ে যাবে। তবে তে কোনো মতে হার মানতে প্রস্তুত নয়। সে এভাবেই সমস্ত বাধা বিপত্তি পার করে তার জীবন এগিয়ে নিয়ে যাবে, সবকিছু সহ্য করে যাবে। আর যাই হোক, সে আর তার সৃষ্টিকর্তা তো জানে যে সে নির্দোষ। সৃষ্টিকর্তা তাকে পৃথিবীতে পাঠিয়েছেই তাকে খুশি করার জন্য। তাহলে তো সবার কথা ভেবে কেন তার জীবন শেষ করে দিবে? নিজের জন্য সে বেঁচে থাকবে, নিজেকে ভালো রাখতে চেষ্টা করবে সে এখন থেকে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, এরপর চোখের পানি মুছে সে স্থান ত্যাগ করে। রাতে জাঙ্কুক ঘুমাতে পারছে না, ওর ভীষণ অস্থির লাগছে। থেকে এভাবে কথা শোনানোর পরপরই বুকে উথাল পাথাল শুরু হয়েছে। এই মেয়েটাকে জাঙ্কুক প্রচন্ড ভালোবাসত, সে তার জীবন ছিল। তাহলে জাঙ্কুক কিভাবে পারল মেয়েটাকে এভাবে কষ্ট দিতে? সে যতই অন্যায় করে থাকুক না কেন, তে আমাকে ভালো না বাসতে পারে, আমি তো বাসতাম। মাঝরাত্রিতে ঘুমের মধ্যে তার মুখে কারো স্পর্শ অনুভব করতে পারছে, কিন্তু তে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল, তাই সে ঘুমের মাঝে তা অনুভব করলেও তার ঘুম ভেঙে উঠতে পারে না। এদিকে জাঙ্কুক তার রুমে টেবিলের সামনে দাঁড়িয়ে আছে, চোখ ভরে তার প্রিয়তমাকে দেখছে। তবে এখন প্রিয়তমা কিনা তা জানা নেই। তার সেই ছোট্টবেলার প্রিয়তমাকে দেখছে, সেই প্রিয়তমাকে সে প্রচন্ড ভালোবাসত। এখন ভালোবাসে কিনা সেটাও তার জানা নেই।
জাঙ্কুক আলতো করে ছুঁয়ে দেয় তের গাল। জাঙ্কুকের হৃদয় ধুকপুকানি সৃষ্টি হয়। সে আর দাঁড়িয়ে থাকতে পারে না, যেভাবে এসেছিল ঠিক সেভাবেই বেরিয়ে নিজের রুমে চলে যায়। রুমে এসে দেয়ালের সাথে ইচ্ছা মতো খুশি মারছে জাঙ্কুক। নিজেকে আঘাত করতে তার ভীষণ ভালো লাগছে। সেটার ভালোবাসাকে পাবে না, সেটার ভালোবাসাকে নিজের করে আর কোনোদিনও পাবে না। না, ওই মেয়ের জন্য নিজের মনে ফিলিংস আনার কোনো মানে হয় না জাঙ্কুক। কেন তুই ওকে নিয়ে ভাবছিস, কেন বলে জাঙ্কুক চিৎকার করে কাঁদতে থাকে। পরের দিন আবারও জাঙ্কুককে বিয়ের বিষয়ে বলা হয়, তবে জাঙ্কুক কোনো উত্তরই দেয় না ওদের কথার। কিছুক্ষণ চুপ থাকার পর জাঙ্কুক বলে ওঠে, আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। কিন্তু কেন জাঙ্কুক, সারা জীবন কি একা থাকবি? না, আমি এর সাথে থাকতে চাই। এর সাথে থাকতে চাস মানে? ও যেমনই হোক, আমি এতটুকু বলে জাঙ্কুক থেমে যায়। ওসব কি বলছে? ওর দ্বারা কখনো এটা সম্ভব না, কখনোই না। ও দেখে কখনো ক্ষমা করতে পারবে না। জাঙ্কুক তাতে তার চেয়ে পেছনে দেখে হনহন করে চলে যায়। মাথায় এত প্রচন্ড প্রেশার পড়ছিল যে ভুলবশত এমন কথা বলে ফেলেছিল। এদিকে রোজের তো এসব শুনে মাথায় আগুন জ্বলছে। সে যে মেয়ে পথ থেকে সরানোর জন্য এত কিছু করলো, সেই মেয়ে কিনা আবার উড়ে এসে জুড়ে বসেছে। না, আবারও আমাকে কিছু একটা করতেই হবে। এই মেয়েকে আমি সহ্য করতে পারবো না, কোনো মতেই না। এই মুহূর্তে রোজ আর সানা বসে কিছু একটা নিয়ে কথা বলছে। মূলত রোজই সানাকে ডেকে এনেছে সব বিষয়ে বলার জন্য। কিছুক্ষণ বলার পর সানা চিৎকার করে বলে ওঠে, উফ গ্র্যান্ডমা, ইউ আর জিনিয়াস। সিরিয়াসলি, তোমার মাথা থেকে এত ভালো বুদ্ধি আসতে পারে আমার জানা ছিল না। বলেই সানা হাসতে থাকে। প্রতিদিনকার মতো তেই হসপিটালে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। সাইডে তাকিয়ে দেখে ওর দাদি রোজ আর সাথে সানা দাঁড়িয়ে আছে। হঠাৎ ওরা এখানে কেন দাঁড়িয়ে আছে সেটাই ভাবতে লাগলো তেই। ওরা বের হলে তো কার ছাড়া বের হয় না, তবে কেন আজ পায়ে হেঁটে দাঁড়িয়ে আছে? যাই হোক, তে আর এত কিছু ভাবলো না ওদের নিয়ে। ওর মতো বাসের ওয়েট করতে লাগলো। বাস আসতে আর 5 মিনিট বাকি। ঘুরতে একবার সময় দেখে পাশে থাকা সিটের উপর বসে পড়ে তেই। এমন সময় রোজ আর সানা এসে তের সামনে দাঁড়ায় আর অনেক উল্টাপাল্টা অনেক কিছু বলতে থাকে তের চরিত্র তুলে। তে অনেকক্ষণ সহ্য করে, কিন্তু আর সহ্য করতে পারে না সে। আপনারা আমার সাথে এমনভাবে কথা বলাচ্ছি, চুপ করে থাকতে থাকতে ভাববেন না যা খুশি তাই করবেন। আমি প্রতিবাদ করলে সেই প্রতিবাদের ধরন কিন্তু খুব আলাদা হবে। রোজ থেকে টেনে একটা চড় মারতে যায়, তবে তে রোজের হাত ধরে বসে। বয়স তোমার কম হয়নি দাদি, এ বয়সে তুমি আমার সাথে পারবে না। কি, তুই আমাকে মারবি তে? তোর এত বড় সাহস? আমি আজ দেখ কি করি। বলেই সানার হাত ধরে রোজ সেখান থেকে চলে যায়। তে আর বেশি কিছু ভাবে না। এদিকে বাড়িতে গিয়ে রোজ সম্পূর্ণ বিষয়টা অন্যভাবে উপস্থাপন করেছে, ঠিক তার প্ল্যান মতো। সে চিৎকার করে জাঙ্কুক সহ বাকি সবাইকে বলেছে তে নাকি তাকে রাস্তার উপর ধাক্কা দিয়ে গাড়ির সামনে ফেলে দিচ্ছিল, তবে সানা এসে বাঁচিয়ে নিয়েছে রোজকে। আমি তো জানি ওই মেয়ে আমাকে সহ্য করতে পারে না, তার যে কুকর্ম সব ধরিয়ে দিয়েছি আমি, তাই বলে আমার প্রাণে মারতে চাইবে? সম্পর্কে তো আমি ওর দাদি হই, কিভাবে পারলো আমার সাথে এমন করতে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। তে এত খারাপ আমার জানা ছিল না। আমি জানতাম ওর চরিত্রে সমস্যা আছে, তাই বলে ও এত বড় খারাপ? আমি কথা বলছি ওর বাবার সাথে। সব শুনে জাঙ্কুকের প্রচন্ড রাগ হয়। রাগে পুরো শরীর কাঁপছে। তে তুমি এমন কেন করছো? যতবার তোমাকে মাফ করে দেওয়ার চেষ্টা করছি ততবার তুমি কোনো না কোনো ভুল করছো। তুমি এত জঘন্যতেই, আমি কি তোমায় চিন্তা এত ভুল করেছি? তুমি সব শেষ করে দিয়েছো তে, সব শেষ করে দিয়েছো নিজের হাতে। আমি তোমায় ছাড়বো না, আই হেট ইউ। এদিকে তে হসপিটালে কাজ করছিল। এমন সময় তার বাবা তাকে ফোন করে বাড়িতে ডাকে। তেও দেরি না করে বাড়িতে চলে আসে। তেকে সবটা বলে তার বাবা মা। তে তার বাবা মাকে সবটা ব্যাখ্যা করে আসলে কি ঘটেছিল সেখানে। তার বাবা মা তো বিশ্বাস করেছে, কিন্তু বাকি সবাইকে সে কিভাবে বিশ্বাস করাবে? এমন সময় হন হন করে তেদের বাড়িতে জাঙ্কুক আসে। তের হাত শক্ত করে ধরে তেকে টানতে টানতে নিয়ে যায়। তাদের পেছন পেছন তের বাবা আর মা যেতে থাকে, তবে পারে না তারা। তার আগেই দরজা আটকে দেয় জাঙ্কুক। তেকে ছুঁড়ে মেরে দেয় বিছানার উপর। বিছানার এক সাইডে লেগে তের কপাল দিয়ে রক্ত চুয়ে পড়ে। হাউ ডেয়ার ইউ জাঙ্কুক! ধ্বংস করে দিয়েছিস না আমার জীবন, করেছিস তো ধ্বংস। এখন কেন তবে অন্যদের পেছনে লাগছিস?
যতবার তোকে মাফ করতেছে ততবার তুই এমন কেন করিস? তোর মতো জঘন্য মেয়ে আমি আর একটা দেখি নাই। আমার জীবন শেষ করছিস না, তার ফল তোকে ভোগ করতে হবে। বলেই জাঙ্কুক তার প্যান্টের বেল্ট খুলে টেকে মারতে থাকে। শরীরের সমস্ত শক্তি দিয়ে মারছে টেকে। ব্যথায় বারবার চিৎকার দিয়ে উঠছে। জাঙ্কুককে সে কিভাবে বোঝাবে? এর থেকেও বেশি ব্যথা সে এত বছর সহ্য করে এসেছে। প্রতিনিয়ত প্রত্যেকের কাছে তার চরিত্র নিয়ে কথা শোনা, পাড়া প্রতিবেশী সবার কাছে ছোট হওয়া, এসবের মাঝে মাত্র কয়েকটা বেল্টের ভার তো কিছুই না। তে চিৎকার করে না, চুপচাপ সহ্য করে নেয় বাড়িগুলো। নিজের উপরে হাসি পাচ্ছে তেরা এখন ভীষণ। মেয়ে হয়ে জন্মে কি সবচেয়ে বড় ভাব করেছে সেই? দ্বিতীয়বার জন্ম নিলে সে আর মেয়ে হয়ে জন্মাতে চায় না। কুকুর হোক বিড়াল হোক যাই হোক না কেন, সে আর মেয়ে হতে চায় না। রুমের বাইরে থেকে তের বাবা মা চিৎকার করে কাঁদতে থাকে। তারাও আজ অসহায় পিতামাতা। ওরা চাইলে এখন পুলিশে কল করতে পারবে না, কারণ পুলিশ তাদের একটা কথাও শুনবে না। জাঙ্কুকদের যে এলাকায় অনেক ক্ষমতা, সে ক্ষমতার কাছে তো তের বাবা কিছুই না। আর সবশেষে সমস্ত দোষ যে তাদের মেয়ের উপরে সে পড়বে। আর তারাও চায় না তে আর কোন রকম কলঙ্কর বোঝা কাঁধে নিক। পুরোপুরি 1 ঘন্টা পরে জাঙ্কুক বেরিয়ে আসে। তোরা চলে যায় তের বাবা মাদের কাছে। গিয়ে দেখে তের অবস্থা অনেক খারাপ, পুরো শরীরে মারের দাগ দেখা যাচ্ছে। তের মা ডুবলে কেঁদে ওঠে। সৃষ্টিকর্তা ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। প্রত্যেকটা চোখের জলের হিসাব ওদের দিতে হবে, দিতেই হবে। ওরা সিদ্ধান্ত নেয় যে ওরা এখানে আর থাকবে না। সেদিনই তেকে নিয়ে তারা বের হয়ে যায়। তের হসপিটালের পাশাপাশি একটা ছোট্ট বাড়ি ভাড়া করে নেয় তারা। তে সুস্থ হতে 7-8 দিন সময় লেগে যায়। শারীরিকভাবে সুস্থ হলেও তে মানসিকভাবে সুস্থ হতে পারে না। এদিকে জাঙ্কুকেরও দেশে আর ভালো লাগছে না, তো আটকে আসছে তার। সে কয়েকদিনের মধ্যেই আবারও বাইরে চলে যাবে। রোজ সিঁড়ি নামছিল, হঠাৎ পা স্লিপ করে সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। রোজের অবস্থা খুব ক্রিটিক্যাল। এখন তাকে হসপিটালে আনা হয়েছে। প্রচন্ড পরিমাণের ব্লিডিং হয়েছে। সবাই তো যাকে নিয়ে ছোটাছুটি করছে। তেজি হসপিটালে জব করে, সেই হসপিটালেই রোজকে নিয়ে আসা হয়েছে। তে রোজের এমন অবস্থা দেখে রোজের দিকে এগিয়ে আসতে নিলেই, খবরদার তেই, তুই টাচ করবি না, তোকে কোনো প্রয়োজন নেই। তে আর সেদিকে এগোয় না, চুপচাপ সেখান থেকে সরে যায়। ডক্টর রোজকে চেক আপ করে। রোজের অবস্থা খুবই খারাপ, তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। ডিউটি মোতাবেক তেকেও অপারেশন থিয়েটারে যেতে হয়েছে। ওদের মাঝখানে একটা নার্স বের হয়ে ওদেরকে জানায়, এখনই 2 ব্যাগ ও নেগেটিভ রক্ত লাগবে। 2 ব্যাগ না হলেও আপাতত জন্য 1 ব্যাগ আবশ্যক। এই মুহূর্তে ও নেগেটিভ রক্ত কোথাও পাচ্ছে না কেউ। জাঙ্কুক আর কাই তো প্রচন্ড চিন্তায় পড়ে গিয়েছে। এতটুকু সময়ের মধ্যে ওরা কিভাবে রক্ত খুঁজবে? এর মাঝে জাঙ্কুকের মায়ের মাথায় আসে যে ও নেগেটিভ রক্ত তো সানারও। সাথে সাথেই সানাকে কল লাগিয়ে আসতে বলা হয়। সানা হসপিটালে আসছিল, তবে যখনই শুনতে পারে যে তাকে রক্ত নেওয়ার জন্য ডাকা হয়েছে, তখনই সানা আমতে শুরু করে। আসলে আমি ব্লাড দিতে পারবো না, আমার শরীরের অবস্থা ভালো না। তার মধ্যে ব্লাড দিলে আমি। সানা কিছু বলতে পারে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। একজন মানুষ মারা যাচ্ছে সানা, আর তুমি কি না? সানা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন অবস্থায় একটু নার্স এসে বলে, আমরা ব্লাড ম্যানেজ করতে পেরেছি, আপনারা নিশ্চিত থাকুন। তবে আর 1 ব্যাগ ব্লাড ম্যানেজ করার ট্রাই করুন, আপাতত 1 ব্যাগ তো পেয়েছি আমরা। বলে সে চলে যায়। অপারেশনও কমপ্লিট হয়। শেষে সবাই জানতে পারে রোজকে যে রক্ত দিয়েছে সে হচ্ছে তে। এটা শুনে সবাই বেশ অবাক হয়। রোজ তো কখনোই তেকে সেভাবে সহ্য করতে পারতো না। তাদের সাথে কখনো ভালোভাবে কথা বলেছে, আর সেটাই কিনা রোজকে রক্ত দিয়ে জীবন বাঁচালো। 2 দিনের মধ্যে রোজও বেশ সুস্থ হয়ে যায়। তো সুস্থ হওয়ার পর জানতে পারে তে তাকে রক্ত দিয়েছে। আর সানা, যাকে কিনা সেই জাঙ্কুকে বউ করার জন্য এত কাণ্ড করেছে, সেই কিনা রক্ত দিতে অস্বীকার করেছে। আজ রোজের প্রচন্ড অনুশোচনা বোধ হচ্ছে, সে কার জন্য কি করেছে। আর যে মেয়েকে কিনা এইভাবে সে ফাঁসিয়েছে, সেই তার জন্য এতটা করলো। রোজের এখন নিজের উপর প্রচন্ড অনুশোচনা বোধ হচ্ছে, সাথে প্রচন্ড খারাপও লাগছে। রোজ চিৎকার করে কান্না করছে। কেউ রোজের এমন করার মানে বুঝতে পারছে না। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে রোজের সামনে। কি হয়েছে দাদি, তুমি এমন কেন করছো?
আমি বলো তোমার কি অসুবিধা হচ্ছে? আমার আমাকে মাফ করে দে জাঙ্কুক তুই। জানি আমি যেটা বলবো সেটা শোনার পর তুই আমায় কখনো মাফ করতে পারবি না জাঙ্কুক। আমি মহা পাপী ব্যক্তি জাঙ্কুক। আমি যেটা করেছি সেটা ক্ষমার অযোগ্য। আমি বুঝতে পারছি এখন। মানুষ বলে না, শেষ সময় মানুষের জ্ঞান বুদ্ধি জাগ্রত হয়, নিজের ভুলের অনুশোচনা বোধ করে। আমারও তেমন হয়েছে। মরতে মরতে ফিরে এসেছি। রোজের কথা কারোরই মাথায় ঢুকছে না। এবার রোজ প্রথম থেকে সবটাই সবাইকে খুলে বলে। সবটা শুনে তো সবাই নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আর জাঙ্কুক পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। কি করেছে সে? সে কিনা তার ভালোবাসাকে এত বড় ভুল বুঝেছে, এত ছোট করেছে তার ভালোবাসাকে। একটা বার তার ভালোবাসাকে বিশ্বাসও করতে পারেনি। একটা বার তার কথা শুনেও নি জাঙ্কুক। জাঙ্কুকে এখন নিজেকেই শেষ করে দিতে ইচ্ছা করছে। রোজকে আর কিছু বলতে ইচ্ছা হলো না জাঙ্কুকের। সেখান থেকে চুপচাপ চলে যায় জাঙ্কুক পাথরের ন্যায়। আর বাকি সকলেরও অনুশোচনা বোধ হচ্ছে যে তারা এতদিন কি করে এসেছে। এত বড় অন্যায়, এত বড় পাপ যে ধর্মেও সইবে না। এভাবে কিছুদিন পার হয়ে যায়। জাঙ্কুক পাথরের ন্যায় জীবনযাপন করছে। সে তের কাছে মাফ না চাইলে মনেও শান্তি পাবে না। তার জন্য কিনা মেয়েটিকে কত কিছু সহ্য করা লেগেছে। মেয়েটির চরিত্রে এত বড় কলঙ্কের দাগ লেগেছে। মেয়েটির জীবন জাহান্নামে রূপান্তরিত হয়েছে। জাঙ্কুক ঠিক মতো খেতে পারছে না, ঘুমোতে পারছে না, কিচ্ছু করতে পারছে না। যেন পাপের ফলে ভোগ করছে সে। আচ্ছা, ও কি চাইলে পারতো না একবার ওর ভালোবাসাকে বিশ্বাস করতে, বা একবার সবকিছুর পেছনের ঘটনা যাচাই করতে? কিন্তু না, জাঙ্কুক যাচাই করেনি। জাঙ্কুক কখনো তের দিক থেকে বিষয়টা ভেবে দেখেনি। জাঙ্কুক আর পারছে না। সে আর তার পাপের বোঝা বইতে পারছে না। যেভাবে হোক না কেন তে আর তার ফ্যামিলির কাছে তাকে ক্ষমা চাইতেই হবে। পরদিন জাঙ্কুকদের বাসার সবাই মিলে, এমনকি ওদের দাদি রোজও তেদের বাড়িতে যাই। তের বাবা মার কাছে ক্ষমা চাই তারা। এমনকি তের কাছেও ক্ষমা চাই। তের বাবা মা তাদের ক্ষমা করে দেয়। এমনকি তেও ক্ষমা করে দিয়েছে। তাদের সাথে বেশ ভদ্রভাবেই কথা বলেছে। ওরা তো বেশ অবাক যে মেয়েটাকে কিনা তারা কলঙ্কের গালি লাগিয়েছে, সেই মেয়ে কিনা এত সহজে তাদের মাফ করে দিল। কাই আরএমকে তার বাসায় ফিরে যাওয়ার অনুরোধ জানায়, কিন্তু আরএম তার কোনো অ্যান্সার দেয় না। এমনকি তেয়ার জাঙ্কুকের বিয়ের বিষয়ে কাই কথা বলে, তাতেও ওরা কোনো উত্তর দেয় না। ওরা দ্বিতীয়বার চায় না ওদের মেয়ে কোনো কষ্ট পাক। প্রায় 6-7 মাস পার হয়ে গিয়েছে। প্রত্যেকটা দিন জাঙ্কুকদের জন্য ছটফট করেছে। তের হসপিটালের সামনে দাঁড়িয়ে থেকেছে। তেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে, তের কাছে অনেকভাবে ক্ষমা চেয়েছে। কিন্তু সবকিছু কি এত সহজে ভুলে যাওয়া যায়? হ্যাঁ, আশেপাশের লোক সমস্তটাই জেনেছে। এমনকি তাদের আফসোসও হয় তেকে খারাপ কথা বলার জন্য। তবে এখন সেই খারাপ কথাগুলো জাঙ্কুকের দাদি রোজকে বলা হয়। তাদের সমালোচনা কখনোই থেমে থাকে। আজ হয়তো তেকে নিয়ে সমালোচনা আর করছে না, তবে আশেপাশের কোনো না কোনো মেয়েকে নিয়ে সমালোচনা ঠিকই করছে। তেও জাঙ্কুককে ভালোবাসে। জাঙ্কুক প্রত্যেকটা দিন যেভাবে ছটফট করে তের সামনে, তে সেটা দেখে প্রচণ্ড কষ্ট পায়। তবে তের প্রচণ্ড ভয় লাগে, যদি আবারও তার সাথে এমন কোনো কিছু ঘটে। না, সে তার জীবন গুছিয়ে নিয়েছে। সে যেভাবে আছে সেভাবেই সারাটা জীবন থাকতে পারবে, কিন্তু আবার নতুন করে কোনো কলঙ্কের দাগ গায়ে লাগাতে পারবে না। প্রতিদিনকার মতো তাদের বাড়ির সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। হসপিটালে যাওয়ার সময় জাঙ্কুক ডেকে ডাক দেয়। আপনি আবার কেন এসেছেন জাঙ্কুক? আমি আপনাকে বলেছি এভাবে প্রত্যেকদিন আসার কোনো মানে হয় না। আপনারও কাজ আছে আর আমারও কাজ আছে, দুজনেরই কাজের সমস্যা হয়, এমন আর করবেন না। তে জাঙ্কুকের দিকে তাকায়। চেহারার অবস্থা কেমন যেন হয়ে গিয়েছে। দেখেই মনে হয় প্রচন্ড ডিপ্রেশনে আছে। ভালোবাসার মানুষের এমন চেহারা তের সহ্য হলো না। তবে তেরও তো একই অবস্থা হয়েছিল। জাঙ্কুক কি একটাবারও তাকে নিয়ে ভেবেছিল? জাঙ্কুক তের সামনে এসে দাঁড়ায়। তে হাত দুটো জব্দ করে ধরে বসে। তে সৃষ্টিকর্তার কাছেও তো এতবার ক্ষমা চাওয়ার পর তিনি ক্ষমা করে দেন। তুমি আমায় ক্ষমা করে দাও তে। আমি বুঝতে পেরেছি আমার ভুল। আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। সেই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। তাই আমি চাই তোমাকে যতটা কষ্ট দিয়েছি তার থেকেও তোমাকে বেশি আনন্দ দিতে, তোমার জীবনে সুখ এনে দিতে। আমি তোমাকে অনেক হ্যাপি রাখতে চাই তে।
আমি তুমি মাফ করে দাও বলেই তের পা জড়িয়ে ধরে জাঙ্কুক। তে জাঙ্কুককে সরিয়ে দেয়, জাঙ্কুককে টেনে ওঠায় তার সামনে। শান্ত হন জাঙ্কুক, এমন করবেন না। জাঙ্কুক পাশে থাকা দেওয়ালের সাথে ইচ্ছা মতো হাতে কষিয়ে দিতে থাকে। হাতে আঘাতের কারণে রক্ত পড়ছে হাত থেকে, তবুও জাঙ্কুক থামছে না। তে জাঙ্কুককে জোর করে সেখান থেকে সরায়। কি চান আপনি? কি চান আমায় বলেন তো? ভালোবাসতেন যখন, তাহলে কেন বিশ্বাস করেননি? সম্পর্কে বিশ্বাস থাকাটা অনেক ইম্পর্টেন্ট জাঙ্কুক। যেটা যেখানে থাকে না সেখানে থাকার কোনো মানে হয় না। আপনি কেন বুঝছেন না? আপনার ভালোর জন্য আর আমার ভালোর জন্যই আমি এমনটা করছি। আমাদের উচিত বিষয়টা এখন ভুলে যাওয়া, যেমন আপনি এতদিন ভুলেছিলেন। আমি ভুলেছিলাম না তেই। আমি তোমার ছাড়া অন্য কোনো মেয়ের কথা ভাবতামও না, না কোনো দিনও বিয়ে করতেও চেয়েছি। আমায় তুমি শেষবারের মতো মাফ করে দাও তেই। আমি কোনোদিনও তোমায় অবিশ্বাস করবো না বলেই জাঙ্কুক ফুফিয়ে কান্না করতে থাকে। 5 বছর পার হয়ে গিয়েছে। হ্যাঁ, সেদিন তে জাঙ্কুককে ক্ষমা করে দিয়েছিল, আবার নতুন করে সবকিছু শুরু করেছিল। হ্যাঁ, জাঙ্কুক তার কথা রেখেছে, তেকে প্রচন্ড সুখে রেখেছে জাঙ্কুক। তের প্রতিটা বিষয়ে জাঙ্কুক খেয়াল রাখে। জাঙ্কুক তেকে প্রচন্ড ভালোবাসে। পৃথিবীতে যদি কোনো ব্যক্তি তেকে সব থেকে বেশি বোঝে সেটা হলো জাঙ্কুক। জাঙ্কুক আর তে আর তাদের 2 বাচ্চা মিলে এখন দেশের বাইরেই থাকছে ওরা। জাঙ্কুক সেখানে বড় একটা কোম্পানিতে জব করে। জাঙ্কুক আর তের 3 বছরের একটি মেয়ে এবং 1 বছরের একটি ছেলে আছে। এই মুহূর্তে তে ভিডিও কলে কথা বলছে তার শাশুড়ি আর দাদি শাশুড়ির সাথে, মানে লিসা আর রোজের সাথে। তেরা মাঝে মাঝে দেশে গিয়ে থেকে আসে সবার সাথে। আমার দিদি ভাই আর দাদু ভাইকে খুব মিস করছি আমি। তোমরা আর কবে আসবাতে? আম্মু, আমরা তো আসতেই চাই। আপনার ছেলের তো ছুটি হয় না। আগের দিনও যেতে চেয়েছি, বললো 2 মাস আগেই তো গিয়েছিলাম দেশে, এখন কিভাবে যাই? ওর আসার কোনো দরকার নেই। তুমি আমার নাতনি আর নাতিকে নিয়ে চলে আসো। তোমার দাদি খুব দেখতে চাইছি। তার থেকে রোজও কথা বলতে থাকে। এখন রোজও থেকে প্রচন্ড আদর করে। সে তার ভুলের প্রায়শ্চিত্ত করছে এখন। আসলে কোনোদিনও কারোর খারাপ করে ভালো থাকা যায় না, আর সত্যকেও কখনো লুকিয়ে রাখা যায় না। সত্যের জয় একদিন না একদিন ঠিকই হয়, ঠিক যেমন তের জয় হয়েছে।